নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সারা দেশে মোট 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে। তার মধ্যে বিহারের 2টি কেন্দ্র ছাড়া সবকটি কেন্দ্রেই বিজেপি বিরোধীরা জয়ী হয়েছেন। পশ্চিমবঙ্গের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে 4টিতেই জয়ী হয়েছে তৃণমূল, এটাই প্রত্যাশিত ছিল। এবং উত্তরাখণ্ডের এবং হিমাচলেও এগিয়ে রয়েছে কংগ্রেস, যদিও হিমাচলে তাদের সরকারই আছে, কিন্তু ওখানে অনেক রকম টালবাহানা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেখানে কংগ্রেসই জয়ী হচ্ছে। বিহারে রায় শাসক দলের পক্ষেই গেছে, অর্থাৎ যে যে রাজ্যে বিধানসভার উপনির্বাচন হয়েছে সেখানে যারা শাসন ক্ষমতায় আছেন উপনির্বাচনে সেখানকার শাসক দলের প্রার্থীরাই জয়ী হয়েছেন। সেটা তামিলনাড়ুতে ডিএমকে, বিহারে বিজেপি জেডিইউ, হিমাচলে কংগ্রেস, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস। উত্তরাখণ্ডে বোধহয় একটা ব্যতিক্রম হলেও হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আমার মনে হয় যে উত্তরাখণ্ডের আসনটি বিজেপি দখল রাখবে। এই রাজ্যে যে 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে তার মধ্যে মানিকতলা বাদে 3টি কেন্দ্রে ওই 2021-এ বিজেপি জিতেছিল। তারপর কৃষ্ণকল্যাণী, বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী তৃণমূলে যোগদান করেন, 3 জনে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু হেরে যান। বাগদাতে বিশ্বজিৎ দাসকে প্রার্থী এবার করা হয়নি, মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর সেখানে প্রার্থী হয়েছেন। মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণ থেকে এবং কৃষ্ণকল্যাণী রায়গঞ্জ থেকে দাঁড়িয়েছিলেন, সবাই জিতেছেন তাৎপর্যপূর্ণভাবে। এবং আমি মনে করব সব থেকে উল্লেখযোগ্য, পশ্চিমবঙ্গের ফলাফলকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে রায়গঞ্জে তৃণমূল প্রার্থীর জয় 49,000-এর একটু বেশি ভোটে। কৃষ্ণবাবু লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে 47,000-এর মতো ভোটে পিছিয়েছিলেন, কিন্তু বিধানসভায় তিনি 49,336 ভোটে, সম্ভবত এই ফিগার, তিনি বিজয়ী হয়েছেন। তো এখন 2011 সালে মোহিত মৈত্র, 2016 সালে মোহিত মৈত্র, 2021 সালে বিজেপির কৃষ্ণকল্যাণী। রায়গঞ্জ কখনো তৃণমূলকে না জেতায়নি, এবারে কৃষ্ণবাবু কিন্তু কার্যত কামাল করে দিয়েছেন। এখানে যারা যারা প্রার্থী হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলে, তাদের মধ্যে আমি একদম ব্যক্তিগতভাবে কৃষ্ণকল্যাণীকে চিনি, তার সঙ্গে আমার মধুর ব্যক্তিগত সম্পর্ক আছে। তার রাজনীতি আমার বিশ্বাসের থেকে অনেক ক্ষেত্রেই আলাদা, কিন্তু ব্যক্তিগত সম্পর্ককে আমি সব সময় গুরুত্ব দিই। রাজনৈতিক বিশ্বাসের জায়গায় বহু মানুষের সঙ্গে বহু মানুষের বিশ্বাসের দুস্তর ফারাক থাকে, কিন্তু ব্যক্তিগত সম্পর্ককে সবসময় মর্যাদা দিতে হয়। রায়গঞ্জে বিজেপির সমর্থকরাই বিজেপির প্রার্থীকে ভোট দেননি। রায়গঞ্জ শহরের পুরনো বিজেপির সমর্থক, কর্মী, এমনকি সঙ্গের সঙ্গে যুক্ত মানুষের সঙ্গে আমি কথা বলেছি, তারা প্রত্যেকেই বিজেপির প্রার্থী নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন কৃষ্ণকল্যাণী রায়গঞ্জ শহরের জন্য কাজ করার চেষ্টা করেছিলেন, কিছু কাজ করেছেন। তাদের কথা থেকেই বোঝা গিয়েছিল যে বিজেপির প্রার্থী বিজেপির সমর্থক লোকদের কাছে মনোপুত না হওয়ায় তারা এবার ভোটের সময় কার্যত বসে গিয়েছিলেন। তারই কিন্তু প্রতিফলন ঘটেছে ফলাফলে। দেখুন, বিরোধীরা তো অভিযোগ করেন রিগিং, সন্ত্রাসের অভিযোগ, কিন্তু 47,000 ভোটে পিছিয়ে থাকা কেন্দ্র 49,000 ভোটে জেতা শুধুমাত্র রিগিং সন্ত্রাস করে হয় না।
মানুষের সমর্থন ছিল ওখানকার তৃণমূল প্রার্থীর পক্ষে, তাই তিনি জিতেছেন। এটা মেনে নিলে বোধহয় বিজেপির পক্ষেই মঙ্গল। কারণ দেখুন, বাগদাতে তাদের প্রার্থী নিয়ে গন্ডগোল, নির্দল দালাল। রায়গঞ্জে তাদের প্রার্থী নিয়ে সমস্যা, সেখানেও নির্দল। বিজেপির কর্মী সমর্থকরা অনেকে বসে গিয়েছিলেন, সঙ্গের লোকজনও উৎসাহ হারিয়ে ফেলেছিলেন। কল্যাণ চৌবে আগে মানিকতলায় দাঁড়িয়েছিলেন, তার আগে কৃষ্ণনগরে দাঁড়িয়েছিলেন, দুবার হেরেছেন, তৃতীয়বার তাকে এখানে প্রার্থী করা হলো। উনি অভিযোগ করছেন যে 87টা বুথে ভোট বলে কিছুই হয়নি, অবাধে ছাপ্পা হয়েছে। 2021-এও কল্যাণবাবু হেরেছিলেন 16,000 ভোটে। এই যে 3-3.5 বছর তাকে এলাকায় কেউ দেখেছে? আমি মানিকতলা কেন্দ্রের ভোটার, যদিও আমি ওই সময় পশ্চিমবঙ্গে ছিলাম না, অনেকদিন ছিলাম না, তাই আমার পক্ষে ভোট দেওয়া সম্ভব হয়নি। কিন্তু কল্যাণবাবুকে কেউ কি দেখেছেন মানিকতলা কেন্দ্রে বিগত 3-3.5 বছর? লোকসভা নির্বাচনটা হয় দেশের সরকার গঠনের প্রশ্নে, সেখানে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত জনপ্রিয়তাকে পুঁজি করে অনেকে নির্বাচনী বৈতরণী পেরিয়েছেন। কিন্তু বারে বারে এক জিনিস হয় না, এটা রাজ্যের নির্বাচন, তার উপর উপনির্বাচন। এই নির্বাচনে শাসক দলের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। এবং বিজেপির যারা প্রার্থী ঠিক করেন তাদেরকে এবার মস্তিষ্ক মন্থন করতে হবে। নেতার কাছের লোক, সাংসদের কাছের লোককে প্রার্থী করে দিলাম, তার ক্রেডেনশিয়ালকে যাচাই করলাম না, মানুষের মধ্যে তার কি গ্রহণযোগ্যতা আছে সে সম্পর্কে একবারও ভাবলাম না, তাহলে ফলাফল এরকমই হবে। আমি অস্বীকার করছি না যে নির্বাচন একবারে অবাধ সুষ্ঠু হয়েছে। শাসক দল যেখানে সুযোগ পেয়েছে সেখানে তাদের মতো করে ভোট করিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং তারা সফল হয়েছে। বিজেপি যেখানে ক্ষমতাসীন সেখানেও উপনির্বাচনে একই কায়দায় তারা ভোট করে। তাই হেরে গেলে আমি রিগিং সন্ত্রাসের অভিযোগ করে নিজেদের ব্যর্থতাকে ঢাকবো, এটা বারে বারে হয় না। রিগিং হয়েছে, এই অভিযোগ যখন উঠছে তার কিছু সারবত্তা আছে নিশ্চয়ই। পশ্চিমবঙ্গে যাদের সংগঠন মজবুত তারা ভোটের দিন প্রাধান্য পায় এবং পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা চিরকালই এখানে আতশ কাচের নিচে। এবারের নির্বাচনেও তার কোনো ব্যতিক্রম হয়নি। তার মানে এই নয় যে রায়গঞ্জে যে আসনে আমি 47,000 ভোটে এগিয়েছিলাম, উপনির্বাচনে সেই আসনে আমি 49,000 ভোটে হারব। মানুষ ভোট দিয়েছেন, কারণ বিজেপির সমর্থকরাও কৃষ্ণবাবুকে ভোট দিয়েছেন। আমি কথা বলে বুঝেছি, কারণ বিজেপির প্রার্থীকে বিজেপির কর্মী সমর্থকরাই পছন্দ করেননি। এই হলো মোটামুটি একটা উপনির্বাচন নিয়ে আমার মতামত। বাম কংগ্রেস এবারও সেভাবে কোনো ডাক কাটতে পারলেন না, তাদের মাইলস টু গো। এবার যে থাম্বনেল আমি দিয়েছি, ঘেঁটে ঘ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি 3-4টে এক্সাম্পল দেব, তারপরে আপনাদের উপরই ছেড়ে দেব যে আপনারাই বিচার করবেন কমেন্ট বক্সে লিখে যে সত্যিই তিনি ঘেঁটে ঘ করেছেন নাকি আমার থাম্বনেল অন্যরকম হলে আপনাদের ভালো লাগতো। দেখুন, E = mc², এই থিওরিটা সম্পর্কে আমরা সবাই ওয়াকিবহাল। যারা বিজ্ঞানের ছাত্র নয় তারাও জানেন E = mc², জগৎ বিখ্যাত থিওরি। কিন্তু m² বলে কিছু জানেন? এটা কিসের ফর্মুলা? E = mc² একটা, এই ফর্মুলা সবাই জানেন, বিজ্ঞানের ছাত্রও নয়, রুডিমেন্টারি বিজ্ঞান পড়েছেন তারাও জানেন E = mc² একটা ফর্মুলা। কিন্তু m² কি? মুখ্যমন্ত্রী মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়েতে
মুম্বাই যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে একটু আলাপচারিতায় দুটি সংবাদ মাধ্যম সম্পর্কে তার ক্ষোভ উগড়ে দিয়েছে। তাদের মধ্যে একটি মালিক মুকেশ আম্বানি এবং অন্যটি এই রাজ্যের সর্ববৃহৎ সংবাদ গোষ্ঠী। তা মুখ্যমন্ত্রী বলেছেন এম স্কোয়ার, আপনারা বুঝে নিন, আমরা কিন্তু বুঝলাম না এম স্কোয়ারের মানেটা কি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এটা কি মুখ্যমন্ত্রীর নতুন কোনো ফর্মুলা? যে নিউজ 18 সম্পর্কে শাসক দল সবসময় নিউজ 18 এর ভূমিকাকে তারিফ করতো, আমাদের বলতো দেখো তোমরা নিউজ 18টা ফলো করো, ওরা কত সুন্দর খবর করছে। সেই নিউজ 18 সম্পর্কে মুখ্যমন্ত্রীর এই মোহভঙ্গের কারণ কি? তার সঙ্গে এম স্কোয়ারের মানেটা কি? নিউজ 18 এখনো পর্যন্ত যিনি কর্ণধার এই চ্যানেলের, তিনি তো মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের পরিচিত এবং ঘনিষ্ঠ। হয়তো সম্পর্কে কিছুটা শীতলতা এসছে, কিন্তু তার মানে কি এই যে নিউজ 18 একেবারে হাত ধুয়ে এই সরকারের সমালোচনায় সরব হয়েছে? তাই মুখ্যমন্ত্রী ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছেন, তার নতুন ফর্মুলা এম স্কোয়ার। কেউ যদি থাকেন একটুখানি আমাদের ক্ল্যারিফাই করে দেবেন, ঠিক বুঝতে পারলাম না এম স্কোয়ারের অর্থটা কি। মুখ্যমন্ত্রী নিজে তো ক্ল্যারিফাই করেননি, কিন্তু তিনি যখন একবার বলে দিয়েছেন তখন এই কৌতূহলের জন্ম হয়েছে। এই কৌতূহলের নিবৃত্তি যতক্ষণ না পর্যন্ত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত একটা অশান্তির কাঁটা খচখচ করে বিঁধবে মনের মধ্যে। 2, উপনির্বাচনে বিপুল সাফল্য পেয়েছে তৃণমূল, কিন্তু মুখ্যমন্ত্রী এয়ারপোর্টে দাঁড়িয়ে ওই যে আরিয়াদহের এই বা কামারহাটির ওই মাস্তান জয়ন্তনা জায়ান্ট পুরনো ভিডিও ছড়িয়ে ভোটের মুখে তাদের দলের প্রার্থীদের অপদস্থ করার চেষ্টা হয়েছে, চক্রান্ত হয়েছে অভিযোগ করেছেন। এখন বক্তব্য হচ্ছে পুরনো ভিডিও, নতুন ভিডিওটা যদি কি বলবো, সংবাদ মাধ্যম যদি মনে করে এই ভিডিওটা তারা চালাবে কিছু বার্তা দেওয়ার জন্য তাদের থাকে, সেটাকে সবসময় উদ্দেশ্য প্রণোদিত বলা কি ঠিক? এরকম নানা রাজ্যের ভিডিও, নানা ঘটনার ভিডিও এভাবে ভাইরাল হয়েছে। এই যে গুজরাটে এক ওই চাকরির পরীক্ষার সময় পদপিষ্টের ঘটনা ঘটেছে, অনেকেই সেই ভিডিও শেয়ার করেছেন। এরকম বহু ভিডিও নানা রাজ্যের ঘটনা সমাজ মাধ্যমে শেয়ার করার ফলে আমরা জানতে পেরেছি, প্রশাসন জানতে পেরেছে, কিছু ব্যবস্থা হয়েছে। তাই সবকিছুর মধ্যে উনি নির্বাচনী অঙ্ক কষার বা খোঁজার চেষ্টা কেন করছেন? আর তৃতীয়, সেটা হলো মুম্বাইতে গিয়ে উদ্ধব ঠাকরে আদিত্য ঠাকরের সঙ্গে সাংবাদিক বৈঠক করলেন মমতা। সেখানে বললেন উদ্ধবের শিবসেনার হয়ে তিনি মহারাষ্ট্র বিধানসভায় প্রচার করবেন। কংগ্রেসের কথা বললেন না, যদিও পরে শরদ পাওয়ারের বাড়িতে গিয়ে সুপ্রিয়া সুলে এবং শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেছেন। এখন মহারাষ্ট্রে তৃণমূল সুপ্রিমো প্রচার করলে কার কি এসে যায়? সংখ্যালঘু মহল্লায় কিছু প্রচার করলে তার সুফল ইন্ডিয়া জোটের প্রার্থীরা পেতে পারে। এখন প্রশ্ন হলো, তিনি যে ইন্ডিয়া জোটের মধ্যে একটা জিঞ্জার গোষ্ঠী তৈরি করার চেষ্টা এখনো করছেন সেটা কিন্তু স্পষ্ট। শরদ পাওয়ারের সঙ্গে দেখা করলেন, উদ্ধবের সঙ্গে দেখা করলেন, কিন্তু মহারাষ্ট্রে যে কংগ্রেস 13টা আসন পেয়েছে সেই কংগ্রেসের কোনো নেতার সঙ্গে তিনি দেখা করলেন না। যদিও প্রয়াত মুরলী দেওরার সঙ্গে মমতার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, অধুনা কংগ্রেসের নেতৃত্বে যারা আছেন মহারাষ্ট্রে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সেই ধরনের কোনো সম্পর্ক নেই বলেই ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন। তাই
কংগ্রেসের কার সঙ্গে তিনি কথা বলবেন বা দেখা করবেন সেটাই তিনি বুঝে উঠতে পারছেন না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে কংগ্রেস ৯৯টা আসন পেয়েছে, রাহুল গান্ধী বিরোধী দলনেতা হয়েছেন, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, এতে তৃণমূল কিন্তু খুব একটা খুশি হবে না। নির্বাচনের আগে তৃণমূল কি বলেছিল? 40টা আসন কংগ্রেস পাবে না। সেই কংগ্রেস ৯৯টা আসন পাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় মোবাইলে রাহুল গান্ধীকে অভিনন্দন জানালেও তিনি কি খুব খুশি হয়েছেন? কংগ্রেস যদি 40-50টার কাছাকাছি পেত, তৃণমূল যে ট্যালিটা পেয়েছে সেটা যদি তারা পেত, তখন কিন্তু তৃণমূল দাদাগিরি করতে পারত। এখন কিন্তু কংগ্রেসই ইন্ডিয়া জোটের মূল চালিকা শক্তি, তাকে ঘিরেই অন্যান্য দলগুলো। শরদ পাওয়ার যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলুন না কেন, তিনি কোনো দিন কংগ্রেসের সঙ্গ ছাড়বেন না। এবং আমার ধারণা নির্বাচনের আগে, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যদি বলে উদ্ধবকে তারা মুখ্যমন্ত্রিত্বের পদ ছেড়ে দেবে জিতলে পরে, উদ্ধব কিন্তু ইন্ডিয়া জোটে থাকবেন না। কারণ উদ্ধবের শিবসেনার স্বাভাবিক মিত্র হচ্ছে বিজেপি। এই যে 11টা বিধান পরিষদের আসনে নির্বাচন হলো মহারাষ্ট্রে, তাতে 9টি আসনেই মহারাষ্ট্রে ক্ষমতাসীন একনাথ সিন্ডের শিবসেনা, অজিত পাওয়ারের এনসিপি আর বিজেপি জিতেছে। অনেকে এক্সপেক্ট করতে পারেননি, ভেবেছিলেন যে এখানেও মহারাষ্ট্রের শাসক জোটের ভরাডুবি হবে, কিন্তু তারা ভালো ফল করেছে। বিধান পরিষদের ভোটের সঙ্গে জনগণের প্রত্যক্ষ কোনো সংস্রব নেই, কিন্তু তা সত্ত্বেও লোকসভা নির্বাচনে খারাপ ফলের পরেও মহারাষ্ট্রে বিধান পরিষদের নির্বাচনে সেখানকার শাসক দলের ফলাফল তাদেরকে একটু স্বস্তি দেবে। আর সব থেকে বেশি যে ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বিড়ম্বনার মুখে পড়েছেন সেটা হচ্ছে মাতুশ্রীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রিপাবলিকের একজন সাংবাদিক, মহিলা সাংবাদিক, বাংলায় কথা বললেন। সম্ভবত এখান থেকে উনি গেছেন, ওই মেয়েটিকে আমি চিনি, খুব ভালো সাংবাদিক, সঞ্চালনাও ভালো করেন। ববি হাকিমের বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ্যমন্ত্রীর মতামত জানতে চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী প্রথমে বললেন যে কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। তারপরে বললেন না শুনে তিনি কিছু বলতে পারবেন না। তারপরে তিনি বললেন বৈচিত্র্যের মধ্যে ঐক্য সাধনাই তিনি করে থাকেন। ববি হাকিম যে কথাটা বলেছেন আবেগের আতিশয্যে বলেছেন নাকি মনে মনে তিনি এই চিন্তা ভাবনা পোষণ করেন, সেটা কোটি টাকার প্রশ্ন। ববি হাকিম আগেও বলেছেন যে তিনি যে সাম্প্রদায়িক সে কথা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। তার এই বক্তব্য নিয়ে সর্বভারতীয় স্তরে রীতিমতো হইচই পড়ে গেছে। আর মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি জানেন না, তিনি শোনেন না। এই কথাটা কেউ বিশ্বাস করবে? বালা সাহেবকে একসময় হিন্দু হৃদয় সম্রাট বলা হতো। শিবসেনার মূল আদর্শগত ভিত্তি হচ্ছে হিন্দুত্ব। সেই মাতুশ্রীতে বসে মুখ্যমন্ত্রী কার্যত ববি হাকিমের যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে তার কোনো মতামত জানালেন না। তিনি তো বলতে পারতেন এই ধরনের কথা বলা তিনি পছন্দ করেন না, তিনি অনুমোদন করেন না। তিনি ববির কাছ থেকে জানতে চেয়েছেন কেন তিনি এই কথা বললেন। মুখ্যমন্ত্রী এইসব না বলে বললেন তিনি শোনেননি, তিনি জানেনই না, জানলে পরে তো কমেন্ট করবেন। আসলে এই ধরনের মন্তব্য ববি হাকিম যেটা করেছেন, মুখ্যমন্ত্রী প্রকাশ্যে সেটা বিরোধিতা কি করতে পারেন? এই প্রেক্ষিতে তার ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে না? তাই তিনি এড়িয়ে গেলেন এবং অস্বস্তির মুখেই পড়েছিলেন।
তিনি এক্সপেক্ট করেননি যে মাতোশ্রীতে এই ধরনের প্রশ্নের মুখে পড়তে হবে। বরঞ্চ তিনি যদি মাতোশ্রীতে বসে ববি হাকিমের বক্তব্যকে নিন্দা করতেন, বলতেন যে আমরা ইউনিটি ইন ডাইভার্সিটিতে বিশ্বাস করি, এই ধরনের কথাকে আমি অনুমোদন করি না, তখন কিন্তু উদ্ধব আদিত্যর কাছে একটা ভালো বার্তা যেত। সেটা কিন্তু তিনি করলেন না। অনুমোদন করি না এই কথাটা মুখ্যমন্ত্রী বলবেন না। তার আশঙ্কা, তিনি যদি ববি হাকিমকে তিরস্কার করেন, তার কথার অনুমোদন না দেন, তাহলে তার ভোট ব্যাংক অকুশী হবে। এটাই বিষয়। অনেকে বলছেন ওই সাংবাদিক এই প্রশ্নটা করে খুব সঠিক কাজ করেছেন। আমি মনে করি করেছেন। প্রশ্ন করার অধিকার সাংবাদিকদের আছে। শাসকের চোখে চোখ রেখেই প্রশ্ন করতে হয়। কিন্তু কেন্দ্রের ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের এই ধরনের প্রশ্ন করার সৎ সাহস কিন্তু ওই চ্যানেলের সাংবাদিকরা দেখান না। তারা মুখ্যমন্ত্রীকে প্রতিক্রিয়া জানতে চেয়েছেন, অবশ্যই ঠিক কাজ করেছেন, এটা সাংবাদিকতার ধর্ম। কিন্তু কখনো কেন্দ্রের শাসক দলের রথী মহারথীদের তারা এই ধরনের অপ্রিয় প্রশ্ন করার সৎ সাহসটুকু দেখাতে পারেন না। অর্থাৎ বাকিটা আপনারা বুঝেন। কিন্তু ঘেঁটে ঘ কি করলেন না মুখ্যমন্ত্রী? বিশেষত ববি হাকিমের বক্তব্যকে ঘিরে তার প্রতিক্রিয়া যখন জানতে চায় সংবাদ মাধ্যম রিপাবলিক, তখন মুখ্যমন্ত্রী কার্যত চূড়ান্ত বিড়ম্বনা এবং অস্বস্তিতে পড়েন এবং উদ্ধব এবং আদিত্য ঠাকরে বলেন এটা পারিবারিক ব্যাপার, এখানে রাজনৈতিক প্রশ্ন করবেন না। তাই কিছুটা অস্বস্তি এড়াতে পারলেন মুখ্যমন্ত্রী। না হলে তার অস্বস্তি আরো বাড়ত, কমতো না।